সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন খাতের সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছিল। প্রথমে ৬টি, পরে আরও ৫টি, সব মিলিয়ে ১১টি। তো প্রথম ৬টি কমিশন সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশন, এরকম মোট ৬টি কমিশন। সেই কমিশনগুলোর যে পূর্ণাঙ্গ প্রতিবেদন সুপারিশ সহ সেগুলো ক্যাবিনেট ডিভিশনে গত ৮ ফেব্রুয়ারি সেগুলো আপলোড করা হয়েছে এবং এখন যে কেউ যে কোনো স্থানে বসে বাংলাদেশের যে কেউ বাংলাদেশ নাগরিকরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই সংস্কার রিপোর্টগুলো এখন পড়তে পারবেন। তো একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থায়। তো আমি নিজেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি এখানে কমিশন প্রধানের একান্ত সচিব, উপসচিব মর্যাদায় আমি এখানে কাজ করেছি। তো কমিশন যে সুপারিশ দিয়েছে সরকারকে, তো সেটি ৪৩১ পৃষ্ঠার, যদিও মূল যে প্রতিবেদন সেটি ১৯০ পৃষ্ঠার মতো, বাকিটা পরিশিষ্ট। তো এই প্রথম ১৯০ কিংবা ২০০ পৃষ্ঠা সেটি যে কেউ একটু পড়ে নিতে পারেন যে কী সংস্কার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার ভিত্তিতে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। আমি মনে করি যে এই সংস্কার প্রস্তাবগুলো খুবই সুচিন্তিত ছিল। এখানে কমিশনের সদস্যদের প্রজ্ঞা, আরেকটি হচ্ছে একটি জনমত জরিপ করা হয়েছিল বিবিএসের আন্ডারে, এবং এখানে প্রায় ২২টির মতো সংলাপ, ঢাকার বাইরে ১৭টি, ঢাকার বাইরে আরও 5টি। তো জনগণের মতামত সেখানে উঠে এসেছে যে জনগণ কী ধরনের সংস্কার দেখতে চায়। সব মিলিয়ে এই যে কমিশন সদস্যদের প্রজ্ঞা, জনমত জরিপ এবং জনগণের মতামত এবং রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাবনা কিংবা মতামত পাঠিয়েছিল, সব মিলিয়ে একটি সংস্কার প্রস্তাব তৈরি করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। এবং এই সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়িত হয়, ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কিংবা নির্বাচনী প্রক্রিয়া অনেক বেশি পরিচ্ছন্ন হবে এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো সেই সংস্কার প্রস্তাবগুলো কি, মানে মোটা দাগে এই কমিশন কি প্রস্তাব করেছে। তো আমি যদি একটু একটু করে বলি এবং আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে হয়তো আপনারাও উপকৃত হবেন। প্রথমত, নির্বাচন কমিশন সম্পর্কে সরকার বলেছে যে আগে যে আইন ছিল, যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন, যেটা ২০২২ সালে সরকার করলো, সেটাকে বাদ দিয়ে এই কমিশন অর্থাৎ সংস্কার কমিশন একটি নির্বাচন কমিশনের জন্য একটা পূর্ণাঙ্গ আইন তৈরি করে দিয়েছে, একটি খসড়া। এটি অনেকটা দুদকের আইনের মতো। তো সেখানে সব বিষয় বিস্তারিত বলা রয়েছে। তার মধ্যে আরেকটি বিষয় হলো যাতে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং স্বনামধন্য এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হতে পারে, সেই জন্য সংস্কার কমিশন বলছে যে একটি স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে যদি কমিশন সদস্যদের নিয়োগ দেওয়া হয় এবং স্বচ্ছতার ভিত্তিতে যাতে এই নিয়োগটা হয়, এ ধরনের একটি প্রস্তাব করেছে। এবং আরেকটি প্রস্তাব হচ্ছে নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার জন্য, যাতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত, বাতিল এবং পুনর্নির্বাচন করার জন্য যে ক্ষমতা, এই ক্ষমতা যাতে আবার ফিরিয়ে দেওয়া হয় কিংবা এটি নিশ্চিত করা হয়। আর নির্বাচন কমিশনের যে সচিব নিয়োগ দেওয়া হয়, সেটি প্রেষণে সরকারি দপ্তর থেকে সরকার প্রেরণ করে, প্রেষণে সেটি না হয়ে নির্বাচন কমিশন থেকে যাতে সচিব নিয়োগ দেওয়া হয়। এবং নির্বাচনকালীন সরকার যাতে একটি সহায়ক সরকার থাকে। আমরা জানি যে নির্দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশনের পক্ষে তার যে দায়িত্ব পালন অনেক সহজ হয়। আর আরেকটি বিষয়ে বলেছে যে বিগত যে ২০১৮ যে একটা বিতর্কিত একটা নির্বাচন হলো, তো এই ধরনের নির্বাচন যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা। আর এখন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখা যায়, স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ লোকাল গভর্নমেন্ট বিভাগ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয় যে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই পুরো ব্যাপারটা যাতে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়। আর নির্বাচন কমিশনকে আরও কিছু বিষয় বলা হয়েছে, যাতে নির্বাচন কমিশন ইলেকশনের সময় ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করে। এবং আরেকটি কথা বলা হয়েছে যে নির্বাচন কমিশন যাতে দায়বদ্ধ হয়,
তাদের আইনি, আর্থিক, প্রশাসনিক প্রস্তাব এগুলো সব ক্ষেত্রে তো একটা দায়বদ্ধতার পরিবেশ তৈরি হয়। আর রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জাতীয় নির্বাচনে কিংবা অন্য নির্বাচনগুলোতে রিটার্নিং কর্মকর্তা যত বেশি সম্ভব নির্বাচন কমিশন থেকে দেওয়ার কথা বলা হয়েছে, যাতে নির্বাচন কমিশনের তাদের উপরে যে কী বল নিয়ন্ত্রণ সেটা প্রতিষ্ঠা করা যায়। আর নির্বাচন কমিশনের যে অতিরিক্ত ব্যয়, বিশেষ করে জাতীয় নির্বাচনে যে ব্যয়টা হয়, আমরা দেখেছি যে 700 কোটি টাকা, 1300 কোটি টাকা, সর্বশেষ দ্বাদশে 1900 কোটি টাকা। তো এত টাকা কোথায় ব্যয় হয় সেগুলো রিভিউ করা, যাতে জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ব্যয় কমে আসে। তো এবং আরেকটা হচ্ছে জনবল। নির্বাচন কমিশনের প্রায় 5000-এর বেশি জনবল রয়েছে। এত জনবল আদৌ দরকার আছে কি না বলা হচ্ছে একটি অডিট করার মাধ্যমে এক্ষেত্রে নিরীক্ষা করা যে এত জনবল আদৌ দরকার আছে কি না। আর আরেকটি হচ্ছে একটি আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য পৃথক সার্ভিস চালু করা। আর তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ 4 মাস নির্ধারিত করে এই সময়ের মধ্যে জাতীয় এবং স্থানীয় নির্বাচন আয়োজন করা, এবং তত্ত্বাবধায়ক সরকারকে রুটিন কাজের বাইরেও যাতে এটি প্রয়োজনীয় আইন বিধিবিধান সংস্কার করতে পারে এবং প্রশাসনিক রদবদল করতে পারে সেই ক্ষমতা দেয়া। এবং আর রাষ্ট্রপতি ইলেকশনের কথা বলা হয়েছে যে যাতে সরাসরি একটি বৃহৎ নির্বাচক মণ্ডলীর মাধ্যমে, যাতে অর্থাৎ স্থানীয় সরকার যারা প্রতিনিধি থাকেন এবং একটি বৃহৎ নির্বাচক মণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি ইলেকশন হয়, এবং দল নিরপেক্ষ, সৎ, যোগ্য একটা সুনাম সম্পন্ন ব্যক্তি যাতে রাষ্ট্রপতি করা হয়। আর প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ 2 মেয়াদে সীমিত করা, এবং একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সাংসদ না হতে পারেন তার বিধান করা। আর জাতীয় সংসদ উচ্চকক্ষ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, এবং সেক্ষেত্রে 100টি আসনের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে 50% দল থেকে হবে, আর হচ্ছে অবশিষ্ট নির্দলীয় ব্যক্তিরা দল থেকে তারা মনোনয়ন পাবেন। সেখানে অবশ্যই 30% নারীর কথা বলা হয়েছে, এবং আনুপাতিক ভিত্তিতে জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্যদের যে অর্থাৎ আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন করা হবে। আর বিরোধী দল থেকে যাদের ডেপুটি স্পিকারের পদ দেওয়া হয় সেই প্রস্তাব করা হয়েছে। আর সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ যাতে একটা সুনির্দিষ্ট কতগুলো নীতিমালা, গাইডিং প্রিন্সিপাল রয়েছে, সেগুলো ফলো করে যাতে সীমানা নির্ধারণ করা হয়। এবং একটি বিশেষায়িত কমিটি, যদি এই কমিশনের আন্ডারে বিশেষায়িত কমিটির মাধ্যমে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা, এবং ভবিষ্যতে একটি স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠন করা। আর রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে শর্তগুলো অনেক সহজ করা হয়েছে, যাতে সহজে একটি দল নিবন্ধন পেতে পারে। আর জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকার ব্যাপারেও অনেকগুলো সংস্কার প্রস্তাব রয়েছে। বিশেষ করে এনআইডির জন্য আলাদা একটি সেপারেশন, একটি কমিশন কিংবা কর্তৃপক্ষ তৈরির কথা বলা হয়েছে এখন, যেটি এখন নির্বাচন কমিশনের আন্ডার রয়েছে। আর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন যে 2023, এটাকে যে এনআইডি ব্যবস্থাপনার যে দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে, সেটি বলা হচ্ছে জরুরি ভিত্তিতে বাতিল করা এবং নির্বাচন কমিশনের আন্ডারে নিয়ে আসা, এবং পর্যায়ক্রমে যাতে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ করা হয়, এবং ছবি এবং যারা এনআইডি পাবেন তাদের যে ছবি থাকে সেটি যাতে হালনাগাদ করা হয়। এরকম অনেক ধরনের প্রস্তাব রয়েছে নানান বিষয়ে। এবং জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে যারা প্রার্থী হবেন তাদের যোগ্যতা অযোগ্যতার বিষয়ে অনেকগুলো প্রস্তাব রয়েছে। যেমন যারা অভ্যাসগত বিল খেলাপি কিংবা ঋণ খেলাপি তাদেরকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, এবং যিনি আদালত কর্তৃক ফেরারি আসামি তাকে তিনি যাতে প্রার্থী না হতে পারেন। তারপর আইসিটি মামলা যারা অভিযুক্ত হবেন, এরকম। তারপর স্বতন্ত্র প্রার্থীদের আগের যে 100% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধান ছিল, সেটি বলছে যে 500 ভোটারের সম্মতির বিধান করা। আর একাধিক আসন যাতে কেউ প্রার্থী হতে না পারেন সেটির কথা বলা হয়েছে। আর এখানে হলফনামা কিংবা মনোনয়নপত্র, হলফনামা খুব ভালো করে যাচাই বাছাই করার জন্য বলা হয়েছে, এবং যাতে তফসিলের সময়টা বাড়িয়ে দিয়ে হলফনামা যাচাই করা যায় সেই সময়টা যাতে ইলেকশন কমিশন পায়, সেজন্য তফসিলের সময়টা বাড়িয়ে দেওয়া হবে। এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আদালত থেকে যারা আবার প্রার্থীতে ফিরে পাওয়ার যে একটা খুব বাজে একটা ব্যাপার দেখা গেছে যে ইলেকশনের ঠিক আগ মুহূর্তেও অনেকে কোর্ট থেকে তারা প্রার্থীতে ফিরে পায়।
তো বলা হচ্ছে সেটাও যাতে একটা সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায়, আর ভবিষ্যতে যাতে ইলেকশন যাতে ইভিএম ব্যবহার না করা হয়। আর নির্বাচনী আচরণবিধির ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আরপিওতে আনা হয়েছে। তারপর হচ্ছে সংসদ সদস্যরা এখন যে সুযোগ সুবিধা পান সেগুলো বলা হয়েছে রিভিউ করার জন্য। আর সংসদে নারীদের ব্যাপারে একটা বড় প্রস্তাব হচ্ছে যে এখন যে সংসদে 300 আসন সেটি আরও 100 বাড়িয়ে 400 করা, এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রতি জাতীয় নির্বাচনে 100 আসন সরাসরি নারীরা এখানে কন্টেস্ট করবে এবং নারীরাই বিজয়ী হবে, এবং এটা প্রতি 4 বছর পর পর লটারির মাধ্যমে এটা ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসন নারীরা সরাসরি এখানে তারা যাতে প্রার্থী এবং নির্বাচিত হতে পারেন। আর প্রবাসী ভোটারদের জন্য তারা যাতে প্রবাসী প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে বসবাস করেন তারা যাতে ভোটার হতে পারেন, সেজন্য তথ্য প্রযুক্তি নির্ভর এক ধরনের পোস্টাল ভোটিং ব্যবস্থার কথা প্রস্তাব করেছে। সেখানে দুটি মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে, অ্যাপ থাকবে, ভোটার অ্যাপ এবং ভেরিফায়ার অ্যাপ, এবং এর মাধ্যমে যাতে খুব সহজে প্রবাসীরা ভোট দিতে পারেন সেই ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং যেহেতু আরেকটি বিকল্প কথা বলা হয়েছে যে তাদেরকে প্রথমত তাদের জাতীয় পরিচয়পত্র দেয়া, তারপর স্মার্ট কার্ড দেয়া। তো যেহেতু এই প্রক্রিয়া জটিল, সেক্ষেত্রে যেহেতু একটা পাসপোর্টের যে ডেটাবেস সেইটা ব্যবহার করে কিভাবে তাদেরকে সহজে ভোটার করা যায় সেই প্রস্তাবের কথা বলা হয়েছে। আর পোস্টাল ভোটিংয়ের কথা যেটা বলা হয়েছে সেটাকে বলা হয়েছে কয়েক ধাপে ট্রায়াল দেয়া এবং ইন্টারন্যাশনাল সংস্থার মাধ্যমে এটা অডিট করা, এবং পর্যায়ক্রমে বাংলাদেশেও যারা অনুপস্থিত ভোটার, বিশেষ করে যারা নির্বাচন দায়িত্বে থাকেন তাদেরকে কীভাবে ভোটার করা যায় এই পদ্ধতিকে কাজে লাগিয়ে। তো এরকম নানান প্রস্তাব রয়েছে এই সংস্কার কমিশনের, এবং নির্বাচনী অপরাধ, বিচার ব্যবস্থাপনা কীভাবে হবে, এগুলো ব্যাপারে অনেকগুলো প্রস্তাব রয়েছে, এখানে সংস্কার প্রস্তাব রয়েছে। তারপরে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে এবং গণমাধ্যমের জন্য একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হলো রিকল, অর্থাৎ কোনো সংসদ সদস্য যদি তিনি অজনপ্রিয় হন কিংবা কোনো কারণে বিতর্কিত হন তাকে যাতে প্রত্যাহার করে নেওয়া যায়, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পদ্ধতিতে যাতে রিকল ব্যবস্থা প্রবর্তন করা যায় সেই প্রস্তাব করা হয়েছে। আর নির্বাচনী ব্যয় কমানোর জন্য অনেকগুলো সংস্কার প্রস্তাব রয়েছে। তার মধ্যে একটি প্রত্যেকটা নির্বাচনী এলাকার জন্য নির্বাচনী ব্যয় মনিটরিং টিম গঠন করার কথা বলা হয়েছে, এবং নির্বাচনী ব্যয় নিবিড়ভাবে তদারকি করা বা নজরদারি করার কথা বলা হয়েছে। আর সংসদীয় আসনের ভোটার প্রতি 10 টাকা হিসাবে নির্বাচনী ব্যয় নির্ধারণের কথা বলা হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হলো গণভোট। বলা হয়েছে গণভোটের বিধান কার্যকর করা। আপনারা জানেন ইতিমধ্যে আদালত কর্তৃক গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, এবং সেটি কিভাবে কার্যকর হবে। গণভোট বাংলাদেশে ইতিমধ্যে 3 বার হয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট বিধান যাতে কার্যকর করা হয় সেজন্য এই নির্বাচন সংস্কার কমিশন থেকে এই প্রস্তাব করা হয়েছে। আর স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে একটি স্থানীয় সরকার কমিশন গঠন করা, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন করা, এবং স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও নারীদের জন্য আসন সংরক্ষণ করা। এরকম অনেকগুলো সংস্কার রয়েছে। তার মধ্যে আরেকটি সংস্কার রয়েছে না ভোটের বিধান পুনঃপ্রবর্তন করা। তো আশা করি যে এই সংস্কার প্রস্তাবগুলো নিশ্চয়ই জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন হয়েছে, এবং তারা রাজনৈতিক দলসহ অনেকের সঙ্গে বসবেন, এবং এই সংস্কার প্রস্তাবগুলো নিশ্চয়ই এগুলো যাতে পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করে সেজন্য সম্ভবত একটি জাতীয় সনদ স্বাক্ষর করা লাগবে। তো আমরা আশা করি যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হয় এবং এগুলোর পক্ষে জনমত তৈরি হয়, নিশ্চয়ই বাংলাদেশে আবার গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। নির্বাচনী ব্যবস্থার যে ভঙ্গুরতা সেটি কাটিয়ে উঠে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে। মানুষ তাদের স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র মানে হচ্ছে সুশাসন নিশ্চিত হবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। তো আমাকে শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।